মানিকগঞ্জে বাসে চাঁদাবাজি আগে করতেন মামা, এখন করছেন ভাগিনা। চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে শিশু নিখোঁজ। এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার, বলছে পাকিস্তান। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আগে চাঁদা তুলতেন মামা, এখন উঠাচ্ছেন ভাগিনা। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা রুটে চলাচল করা ১,০০০ গাড়ি থেকে গড়ে ৫০০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদার পরিমাণ প্রতিদিন ৫ লাখ টাকা, যা মাসে দাঁড়ায় ১.৫ কোটিতে। দিনের পর দিন এসব চললেও জানা নেই প্রশাসনের। অভিযুক্তরা বলছেন, চাঁদাবাজি নয়, নিয়ম মেনে ওঠানো হয় টাকা। মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার দৃশ্য এটি। বাস স্ট্যান্ডে আসা প্রত্যেকটি গাড়ি থেকে এভাবেই নেওয়া হয় চাঁদা। প্রতিটি গাড়ি থেকে নামে বেনামে নেওয়া হয় ১০০ থেকে ২০০ টাকা। তবে এই চাঁদা কিসের তা জানেন না চালকরা। মানিকগঞ্জ ১০০ টাকা, ঘাটে ২০০ টাকা পার্কিং আছে। আর এখানে ৫০ টাকা পার্কিং, আর রাস্তায় ওই ২০ টাকা করে, আর মানিকগঞ্জে ১০০ টাকা। টোটাল 500 টাকার মতো লাগে আমাদের। আমরা নিচে 200 টাকা, সব মিলিয়ে কত টাকা নিতেছে? এই 420 টাকা। আমারে অর্ডার দিছে, মানে একটা বলছে যে অর্ডার জন্য সেটাই। কারে কি দেয় না দেয় সেটা আমি জানি যে আমি পারিশ্রমিক হিসাবে আমি 20 টাকা পাই। শুধু মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নয়, গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ পাটুরিয়া ঘাটেও। ঘাটে আসা গাড়িগুলো থেকে নেওয়া হয় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। চালকরা বলছেন, আলাল আর বাবুলের নাম ভাঙিয়ে নেওয়া হয় এসব চাঁদা। লিটন বাবুল এরাই মানিকগঞ্জের নিয়ন্ত্রণ করে আর কি মালিক সমিতির। জানদার হলো মালিক সমিতির কর্মকর্তারা, এই আপনার আলাল চেয়ারম্যানের বাইক নেয়। আগে ঘাট থেকে চাঁদা নিতেন শিবালয় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান। অনেকেই বলছেন, এখন নিচ্ছেন তার ভাগিনা জেলা বিএনপির সদস্য আলাল উদ্দিন। আর বাস স্ট্যান্ড থেকে চাঁদা উঠাতেন শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার। আর এখন নেয় তার ভাগিনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন। কেউ কেউ বলছেন, সায় আছে আরও উপরের লোকজনের। আলাল আপনার দোকান নিতে আপনার নাম ভাঙ্গায় 150 টাকা, 300 টাকা করে, 350 টাকা করে নেয়। লিটন এরা রীতা আফার সাথে রাজনীতি করে, আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ওরাই লুটপাট করে খাইতেছে আর কি। তবে চাঁদা নেয়ার কথা অস্বীকার করছেন তারা। বাসেই নেওয়া হয় 8 টাকা, এর বাইরে কোনো টাকা ওঠানো হয় না। পুরো যে পার্কিংটা আছে 50 টাকা, এটা তো সরকারি টাকা, ইজারাদার হিসেবে ডাক আনছি। যদি এর বাইরে কেউ ওঠায় তাহলে সেগুলো আমাদের লোক না, আমাদের দায়িত্ব নেই। এখানে যে কাউন্টার যে লোকজন আছে তাদের পরিচালনা ব্যয় হয়তো বা লামসাম কিছু নেওয়া হয়, কিন্তু 300-400 টাকা নেওয়া হয়, এটা সঠিক না, এটা আমার জানা নেই। পৌরসভার পার্কিং কর ছাড়া বাড়তি চাঁদা নেয়ার কথা জানা নেই পুলিশের। তবে এই কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। পার্কিং যেহেতু লিগেল, এটা নিতে পারে, কিন্তু পার্কিংয়ের বাইরে 1 টাকাও ওঠানোর কোনো অনুমতি নাই। এই চাঁদাবাজি চক্রের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাটুরিয়া মানিকগঞ্জ ঢাকা এই রুটে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির প্রায় ১,০০০ গাড়ি চলাচল করে। গাড়ি প্রতি ৫০০ টাকা নেওয়া হলে প্রতিদিন চাঁদা ওঠে ৫ লাখ টাকা, যা মাসে দাঁড়ায় ১.৫ কোটিতে। ফিরোজ হোসেন, ২১শে টেলিভিশন। চট্টগ্রাম মহানগরীর কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ হয় ৬ মাস বয়সী এক শিশু। মায়ের কোল থেকে শিশুটি ছিটকে নালায় পড়ে যায়। চট্টগ্রাম থেকে কোমল দাসের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 8:30টার দিকে নগরীর কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে নামে। তাদের সঙ্গে যোগ দেয় ডুবুরি দলও। স্থানীয়রা জানায়, রাত 8:30টার দিকে 6 মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে কাপাসগোলা সড়ক হয়ে বাসায় ফিরছিলেন এক নারী। এই সড়কের নবাব হোটেলের সামনে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে রিকশাটি উল্টে যায়।
এতে রিকশা চালক 6 মাস বয়সের শিশুসহ ওই নারী নালায় পড়ে যান। স্থানীয় লোকজন শিশুটির মা ও রিকশা চালককে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যায় শিশুটি। নালাটি হিজলা খাল নামে পরিচিত। খবর পেয়ে ডুবুরি সহ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, নালাটিতে আগে থেকেই ময়লা আবর্জনা ছিল। বৃষ্টির কারণে পানিও জমেছে, সামান্য স্রোতও রয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। দীর্ঘদিন পর হওয়া এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিকে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এর মধ্য দিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে, এমনটা বলছেন তারা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির রিপোর্টে। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আনুষ্ঠানিক বৈঠক হয়ে গেল সেটি নিয়মিত হওয়ার কথা থাকলেও এবার হলো প্রায় 15 বছর পর। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেয়ার চেষ্টা দৃশ্যমান হতে থাকে। তারই ধারাবাহিকতায় 16 এপ্রিল ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আনুষ্ঠানিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। এছাড়া আলাদা বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে। নতুন পথ চলার প্রথম আনুষ্ঠানিক এই আলাপে দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক বিষয় যেমন আলোচিত হয়েছে, তেমনি এসেছে সম্পর্ক জোরদারের প্রসঙ্গ। বিশ্লেষকরা মনে করছেন, নিঃসন্দেহে এই বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক হবে। যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা আসে, তখনই আমাদের 71-এর কথা স্বাভাবিকভাবেই সামনে চলে আসে, এবং সেটার একটা না টানলে, কনক্লুশন না টানলে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই কথাটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের অন্যান্য যারা তার সাথে দেখা করেছে তাদের কথা থেকে সেই কথাটি বারবার সামনে চলে এসছে। পাকিস্তান, চায়না বা আর যা যা দেশ আছে তাদের সাথে সম্পর্ক করব, প্রোভাইডেড আমরা ভারতের সিকিউরিটি কোনো কনসার্ন তৈরি করব না। ভারতের একনায়কতান্ত্রিক বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ধাবিত হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কি ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছে? আমি বলবো অনেকটাই বেরিয়ে এসেছে। সেটা আমরা ট্রান্সশিপমেন্ট, তার প্রতি উত্তরে আমাদের এই যে স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ, এবং আমরা যুক্তরাষ্ট্রের সাথে, জাতিসংঘের সাথে, আরাকানে সেখানে হিউম্যান করিডোর নানান বিষয় করছি যেগুলোতে ভারতের আমরা মতামত নিচ্ছি না। পাকিস্তানের 71-এ রোলের কারণে আমরা তাকে সমালোচনাও করব, কিন্তু সমালোচনা করার মানে এই না যে আমরা সব সম্পর্ক বন্ধ করে দেব। এটা আন্তর্জাতিক কূটনীতিতে হয় না। ভারত যে সকল কারণে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত, কোন কারণটা যৌক্তিক? আমি কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাচ্ছি না। প্রায় 1.5 দশক পর প্রথম এই ফরেন অফিস কনসালটেশন বৈঠক দুদেশের অগ্রগামী সম্পর্কের পুঁজি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, 15 বছর পর আবারও হলো পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের 6ষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে উভয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশ দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্তকরণ, নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে 71-এ গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়া ও যুদ্ধ পূর্ববর্তী পাওনা পরিশোধের বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি উল্লেখ করেনি পাকিস্তান। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে এই অপচেষ্টা চালাচ্ছে তারা। ফ্যাক্ট চেক বলছে, সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভের কারণে গ্রেফতার, শাস্তি, দেশে ফেরত পাঠানো, এমন যে বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার সবই ভুয়া। সোহেল সামির রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এই অঞ্চলে রয়েছে প্রায় 28 লাখ রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট রেমিটেন্সের 49% আসে তাদের হাত ধরে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও। তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এটি একটি মিছিলের ছবি। বলা হচ্ছে এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। দাবি করা হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসী সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে এগুলোর সবই ভুয়া। এই ঘটনাগুলো সৌদি আরবের সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি। এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা এবং এক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য। মানে মানুষ জেনে, অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে, আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারকে অর্থনৈতিক ঝুঁকিতে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যারা এই বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেরকম নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন। এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে। প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাজগুলো, এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলো কেউ করবেন না। অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। বাঁশির গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লার হোমনার শ্রীমদ্দি ও ময়মনসিংহের তারাকান্দার নগুয়া গ্রাম। বহু বছর ধরে এই গ্রাম দুটির বাসিন্দারা বাঁশি তৈরির কাজ করেন। সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি ও ময়মনসিংহ প্রতিনিধি আতর রহমান জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই বাঁশি তৈরিতে তরলা বাঁশ ব্যবহার করা হয়। কেউ কেউ শখের বশে স্টিল, তামা, পিতল, রূপা, এমনকি সোনার পাইপ দিয়েও বাঁশি তৈরি করিয়ে থাকেন। শত বছর ধরে নানা ধরনের বাঁশি তৈরি হয় কুমিল্লার শ্রীবদ্দিতে। গ্রামের 50টিরও বেশি পরিবারের নারী পুরুষ বাঁশি তৈরি করেন, যা রপ্তানি হয় যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা যান বাঁশি কিনতে। একটি বাঁশির দাম পড়ে 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা। আর আমি 20-25 বছর বাঁশি যত প্রকার আছে সবগুলি আমার এই কারখানায় তৈরি হয়। সারা বাংলাদেশে চলে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, বিদেশ ও মালদা। এটা যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা তারা পায়, সাহায্য সহযোগিতা পায়, তারা হয়তো আরো স্বাবলম্বী হয়ে উঠবে। শুরুতে শ্রীমদ্দি গ্রামের হিন্দু পরিবার বাঁশি তৈরি করলেও এখন বেশ কয়েকটি মুসলমান পরিবারও এ কাজ করছে। কাঁচামালটা যে বাঁশটা, এটার প্রাপ্যতার কারণে এবং দ্রব্যমূল্যর কারণে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এদিকে ময়মনসিংহের তারাকান্দার নগুয়া বাঁশি গ্রাম হিসেবেই পরিচিত। 3 প্রজন্ম ধরে বাণিজ্যিকভাবে বাঁশের বাঁশি তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন এই গ্রামের বেশ কয়েকটি পরিবার। বাঁশি তৈরির আয় দিয়ে চলে তাদের সংসার। আমেরিকা দিছি, কানাডা দিছি, জাপানে দিছি, বুঝুন বহুত বাঁশি দিছি আমরা, অন্তত 15-20 হাজার 30 হাজার করে বাঁশি দিছি। এই বাঁশি ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে বাংলাদেশে একটি ঐতিহ্য রক্ষা পাবে বলে আমি মনে করি। নারীরাও সংসারের কাজের ফাঁকে এই বাঁশি তৈরি করেন। আমরা ফুলা মানে ওইটা ঐতিহ্যটা ধরে রাখতেছে, এই বড় 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 শিখতেছে। সরকারের সহযোগিতা পেলে এই ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানিকগঞ্জে বাসে চাঁদাবাজি আগে করতেন মামা, এখন করছেন ভাগিনা। চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে শিশু নিখোঁজ।
এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার বলছে পাকিস্তান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।